গ্রেফতার হতেই প্রকাশ্যে টালিগঞ্জের স্বেচ্ছাচারিতার স্বরূপ। একের পর এক জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির দিনই জনরোষ আছড়ে পড়েছিল থানার সামনে। মুখ খুলছেন একের পর এক কলাকুশলী। এদিকে নিধিরাম সর্দারের সঙ্গে তুলনা করে কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। নীলবাড়ির পর এবার কি ছোট লালবাড়িও সেখানে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? তাহলে প্রশাসক নিয়োগ সেখানে কি শুধুই সময়ের অপেক্ষা? এরকম একগুচ্ছ প্রশ্ন এই আলোচনায় আমরা তুলব। আলোচনায় স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন অতিথিরা, প্রত্যেকের কাছে আসবো। কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে আদালতে তোলা হলে স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে এফআইআর রুজু হয়েছে। শুধু তাই নয়, তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগও রয়েছে, যে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এবার যে অভিযোগ এবং যে অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি আমি দর্শকদের সামনে রাখবো, সেই অভিযোগকারিনীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন। কি অভিযোগ? শিউরে ওঠার মতন অভিযোগ। কি বলছেন শুনুন। টালিগঞ্জের স্টুডিও পাড়ার দোর্দণ্ড প্রতাপ নেতা স্বরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে, কিন্তু তার মধ্যে মূল যে অভিযোগ, এক মহিলাকে নিগ্রহ, শ্লীলতাহানির মতো অভিযোগ, যিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগকারিণী মহিলা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের গিল্ড আছে, প্রত্যেকটা 26টা গিল্ডের মধ্যে আমাদেরও একটা গিল্ড আছে, যেটা মেকআপ গিল্ড। আমি মেকআপ গিল্ডেরই একজন অ্যাসিস্ট্যান্ট। তো ওই মেকআপ গিল্ডে যে সেক্রেটারি বাপি মালাকার আমাকে দীর্ঘদিন কাজ দেয় না। প্রায় বলতে গেলে 2017 থেকে 2019, আজকে 9টা বছর ব্যান করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। তো 2 বছর ধরে যাও কাজ দেয়, সেটা মাসে হয়তো 1 দিন কি 2 দিন, সেটা চাইতে চাইতে কাজটা দেয়। তো রইল বাকি কথা হচ্ছে, উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রিয় মানুষ হতে হয়। তো দীর্ঘদিন এরকম আমার সঙ্গে অত্যাচারটা চলে। আমি প্রায় গিল্ডের অফিসে যেতাম। গিল্ডের অফিসে গিয়ে আমি বলতাম, দাদা কাজ দিন। পায়ে ধরেও কেঁদেছে ওনার, যে বাপি মালাকারের, যে দাদা কাজ দিন, দাদা কাজ দিন, আপনি যদি কাজটা না দেন আমি সংসারটা চালাতে পারছি না। উনি তাও কর্ণপাত করেনি, কথা শোনেনি আমার। প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, ওনার কাছে চিঠি দিয়েছিলাম বাপি মালাকারের নামে, এবং চিঠিটা তুলে নেওয়ার জন্য শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান, আমাকে 3 এপ্রিল আমাকে রাতে 10:30টার সময় ফোন করে বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, আমি কি তোমার বাড়িতে কালকে আসতে পারি সন্ধেবেলায়? তা আমি বলছি হ্যাঁ এসো, কোনো অসুবিধা নেই। তো এসে আমাকে প্রথমেই বলে, তার নানা কথা বলে গিল্ডের, একটা কথাই বলে যে তুমি স্বরূপ বিশ্বাসের কাছে বাপি মালাকারের নামে চিঠি দিয়েছো যে কাজ দিচ্ছে না, তুমি ওই চিঠিটা তুলে নাও। যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে, এবং এমনভাবে মার্ডারটা করবে যেটা দেখানো হবে যে তুমি নিজে সুসাইড করেছো। দিয়ে আমি বলেছি যে চিঠি তো আমি তুলবই না, এর আমি শেষ দেখে ছাড়বো। তখন উনি যে দেখছে আমি আমার সঙ্গে পেরে উঠছে না, উনি আমাকে বললো, তাহলে তুমি একটা কাজ করো, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তা তুমি কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও, কম্প্রোমাইজ করে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বা বাপি মালাকারের সঙ্গে কম্প্রোমাইজ করে তুমি কাজটা নাও, ওনাদের সঙ্গে ঝগড়াঝাটি করো না, পেরে উঠতে পারবে না ওনাদের সঙ্গে। স্বরূপ বিশ্বাস, বাপি মালাকার, শান্তনুদের 3 জনের নামেই অভিযোগটা দায়ের। হ্যাঁ, আমি 2025-এ 20 আগস্ট আমি একবার সুরুচি সঙ্গেতে গেছিলাম। সেখানে আমাকে বলেছিল যে কাজ পেতে গেলে, আমি কাজের কথা নিয়ে গিয়ে বলেছিলাম যে আমাকে কাজ দেওয়া হোক, আপনি একটু সেক্রেটারিকে বলুন কাজ দেওয়ার কথা। উনি বলেছিল টাকা দিতে হবে, অ্যাসিস্ট্যান্টকে 500 টাকা করে দিতে হতো, প্রত্যেক অ্যাসিস্ট্যান্টকে, আর এবং বসদেরকে 1000 টাকা করে দিতে হতো। 5 এপ্রিল আমার বাড়িতে 3 জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। 2017-তে একটা ভটভটি সিনেমা আমি আউটডোর গেছিলাম। আমাদের বস, মানে সিনিয়র বস, উনি ছিল হচ্ছে তন্ময় চ্যাটার্জি, আমাদের ট্রেজারার, গিল্ডের ট্রেজারার। আমাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার নাম হচ্ছে তাপস সমাদার, এখন উনি এই মুহূর্তে নেই, উনি পরলোক গমন করেছে।
তাও উনি ছিল, উনি আমাকে এসে বলেছিল যে আমাদের সঙ্গে রাত কাটাতে হবে, যেটাতে আমি রাজি হইনি। মানে আমাদের সঙ্গে রুম শেয়ার করতে হবে, রাত কাটাতে হবে, মজমস্তি করতে হবে। সেই থেকেই ঝামেলাটা আরম্ভ হয়েছে এবং আমি তার জন্য আমি চিঠিটা দিয়েছিলাম। তো সেই থেকে আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার হয়, যেটা সেক্সুয়াল মানে কটূক্তি কথাবার্তা অনেকে করেছে, গিল্ডের ভেতরে অনেক মেম্বার করেছে, সবটাই তো সর্ববিশ্বাস জানে। আমি আশা রাখছি যে আমাদের যে নতুন সরকার এসছে আমার পাশে তো রয়েছেই, এবং আমার যে কেসটা স্টাডি করছে আমার যে লয়ার চন্দন সাহা, উনি পুরো আমাকে না গোটা ইন্ডাস্ট্রিকে উনি জাস্টিসটা পাইয়ে দেবেন, বিচারটা পাইয়ে দেবেন। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। এবার অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরের সুরুচি সঙ্গে। ছবিটা একবার দেখুন। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে এই যে বাঁশের কাঠামো থেকে শুরু করে ফ্লেক্স যাবতীয় খুলে ফেলা হচ্ছে এই নিউ আলিপুরের সুরুচি সংঘ। পার্থ, ছবিতে দেখা যাচ্ছে কিভাবে জনরোষ আছড়ে পড়ছে, সাধারণ মানুষ আছড়ে পড়ছেন এই সুরুচি সংঘের উপরে। পার্থ, এলাকা থেকে বেরিয়ে এসেছেন, তাদের যেটা অভিযোগ করছেন যে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের ছাদের এই সুরুচি সংঘ, যেখানে তারা পুজো করতো এবং সেখানে সম্পূর্ণভাবে সারা বছর ধরে কিন্তু ঘিরে রাখতো তারা, এবং এখানে তাদের অভিযোগ যে অনৈতিক কাজকর্ম হতো বলে তারা অভিযোগ করছেন। এমনকি যে অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে সেই অভিযোগকারিনী অভিযোগ করেছেন যে নিউ আলিপুর সুরুচি সংঘে তাকে ডাকা হয় এবং ডাকার পরে তাকে কিন্তু কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীকালে জনরোষ একেবারে সুরুচি সংঘে যে জায়গায় পুজোর আয়োজন করা হয়েছিল যেখানে ঘিরে রাখা থাকতো সেই জায়গায় সাধারণ মানুষ তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে একেবারে দেখতে পাচ্ছ যে ছোট ছোট একাধিক ঘর রয়েছে, সেখানে কিন্তু ঘর রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে স্টোর রুম করা রয়েছে, সেই সবটা তারা খুলছেন, খুলে দেখেছেন, এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে সেখানে পুলিশ এসে পৌঁছেছেন এবং তারাই যারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা মনে করছেন এই ঘরগুলোতে কোনো অনৈতিক কাজ হতো বলে তারা মনে করছেন, এবং সেই মতো সেই চাবি পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে পুলিশ সম্পূর্ণভাবে খতিয়ে দেখে। তার জন্য একেবারে জনরোষ এই সুরুচি সংঘের যে জায়গায় পুজো হয় সেই জায়গায় সাধারণ মানুষ এসে পড়েছে। তারা যেটা অভিযোগ করছেন এই সমস্ত জায়গায় ছোট ছোট ঘর করা রয়েছে, সেই জায়গাতে কিন্তু একেবারে আর তাদের অভিযোগ যে এখানে কিন্তু অনৈতিক কাজ হতো। এমনকি অভিযোগকারিনীও গতকাল যে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে সেটা অভিযোগ করেছেন তাকে সুরুচি সংঘ ক্লাবে ডাকা হয় এবং ডাকার পরবর্তীকালে তাকে কিন্তু কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। একেবারে জনরোষ আশ্রয় পড়েছে সুরুচি সংঘ ক্লাবে, তুমি দেখতে পাচ্ছ। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে, জনরোষ আছড়ে পড়েছে। আমি এখানে একেবারে অর্ণব সাহার কাছে আসতে চাইবো। এই সুরুচি সংঘ ক্লাবের একেবারে অনৈতিক কাজ হতো, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে রীতিমতন থ্রেট কালচার বছরের পর বছর ধরে চালানো হতো বলে অভিযোগ। আমি বলছি যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল অর্ণবদা, এই বিষয়ে দল থেকে শুরু করে তৎকালীন সরকার কেউ কিচ্ছু জানতো না, এটা আপনি বিশ্বাস করতে বলেন? নাকি সব জানা সত্ত্বেও শাসক দল যেহেতু হাত দেওয়া যাবে না সেই কারণে মৌরুসি পাট্টা চালিয়ে গেছেন বছরের পর বছর? না, জানতো, নিশ্চিত জানতো, এবং এ নিয়ে তো বহু অনুষ্ঠান হয়েছে, আপনি অনুষ্ঠান করেছেন, আমরা অনেকে এসেছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা এসেছে, কিন্তু যে বিপুল সম্ভাবনা নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করেছিল এবং এগিয়েছিল, সেটা ক্রমাগত একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছিল। পলিটিক্যাল পার্টি যখন একটা ফ্র্যাঞ্চাইজি পার্টিতে পরিণত হয় তখন যা পরিণতি হওয়ার কথা ঠিক সেই পরিণতি এখানে হয়েছে। আর আপনি প্রথমে যে আজকে ওই স্বরূপ বিশ্বাসের ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এইগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, যার জন্য এই ছবিগুলো দেখতে বললাম ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। মানে কি পলিটিক্যাল পার্টি? মানে তার একটা কর্মসূচি থাকবে, তার একটা দীর্ঘমেয়াদী একটা কোনো উদ্দেশ্য থাকবে, তার একটা লক্ষ্য থাকবে। সেটা যদি না থাকে, শুধুমাত্র কতগুলো সিন্ডিকেটের হাতে শুধুমাত্র ক্ষমতা এবং অর্থ, এই জিনিসটাকে যদি আপনি কনসলিডেট করে দেন, তাহলে তার যা চেহারা হবে সেই জিনিসটা হয়েছে। আর স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে আপনি প্রথমে বলছেন 2014-15 সালে, আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম
আমাদের টলিউডে, সেখানে সিনেমা হতো হচ্ছে বছরে 120 থেকে 130টা, কমতে কমতে গত বছরে 40 থেকে 50টা সিনেমা এসে দাঁড়িয়েছে। তার মানে পুরো যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। একে তো আঞ্চলিক ছবি, তার মার্কেট কমে যাচ্ছে। তাহলে কোথায় আমাদের ভিশনটা দরকার ছিল? যে আমাদের দরকার হচ্ছে ব্যবসাটাকে বাড়ানো, আমাদের দরকার ভালো ছবি তৈরি করা, আমাদের দরকার যে আঞ্চলিক বাজার হয়েও সেই বাজারটাকে আরো সম্প্রসারণ করা, যেটা কিন্তু চেন্নাই পেরেছে, যে তারা বলিউডের পাশাপাশি একটা একদম প্যারালাল আরেকটা জায়গা তৈরি করতে পেরেছে। তো এইরকম লোক যদি থাকে, তারপরে লোক যদি থাকে নয়, সেই লোকগুলোকে একেবারে ফুল জল দিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন। আমি শাখারব সরকারের কাছে আসবো। আপনি অভিযোগ শুনলেন যে মূল অভিযোগকারিনী তিনি বলছেন দুটো শর্ত কাজ পাওয়ার, কোনো যোগ্যতা বিষয় নয়, যোগ্যতা মাপকাঠি নয়। এক হচ্ছে টাকা দিতে হবে, দুই হচ্ছে কোট আনকোট প্রিয় পাত্র হতে হবে বা প্রিয় পাত্রী হতে হবে। তার শর্তগুলো কি কি সেটাও তিনি বলে দিলেন, না হলে একেবারে ব্যান করা হতো। আমি বলছি ব্যান কালচার টালিগঞ্জে শুরু হওয়া এবং সেটা রমরমিয়ে সেই কালচার চলা, এটা কার এমন স্পট দেওয়া, কার এমন সাহস ছিল? বিশেষ কোনো ওপর থেকে হাত না থাকলে এই দিন এই সংস্কৃতিটা, ব্যান সংস্কৃতি চলতে পারে নাকি? উনি একজনের নাম বললেন, বাপি মালাকার। আমি ওনাকে বলবো আরও দুজনের নাম বলতে, স্বপন মজুমদার এবং সুজিত হাজরা। এদের যে তিনজন, এরা তিনজন ছিলেন একটা সঙ্গী। আর পুরো সাম্রাজ্যটা যারা চালাতেন, দুজন ওখানে মস্তান ফিরছিল, বাবাই এবং হাসান। এরা দুজন এই ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করত। শুনলে আপনারা অবাক হবেন যে এই গিল্ডকে মেম্বার হওয়ার জন্য দিতে হতো 40 থেকে 70,000 টাকা। এটা কম করে বললাম, লাখের উপরে কয়েকজন আছে, নাম বলবো না, সেই শিল্পীকে আমি ছোট করতে চাই না। তাদের কাছে কত নিয়েছে আপনি চাইলে আমি দিয়ে দেবো, কোনো তথ্য অসুবিধা নেই। আর এর জন্য আপনাকে দিতে হয় 7% থেকে 10%। এটা ভাবা যায়? একটা শিল্পী এই সমাজে তার যে বহিঃপ্রকাশ ঘটাবে, বাংলার যে শিল্প ইন্ডাস্ট্রি, সেখানে একটা কাটমানি 7% থেকে 10%, এটা আমাদের অবাক লাগে। এদের ভরে ভরে অভিযোগ আছে। শুধু রিজেন্ট পার্ক থানাতে ইনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। আমি এগুলো বললাম। আপনারা ভাবুন ছবি, আপনি ভাবুন রুদ্রনীল ঘোষ, সুমন দা, শবরী মুখার্জি, কৌশিক রায়, এগুলো ছাড়ুন। আমি ভাবলাম যে আপনারা বলবেন এগুলো বিজেপি মনোহপন্ন। আজকে কিন্তু আপনি যেটা বলছেন, আমি আপনার অভিযোগের বৃত্তটা আরেকটু বড় করে দিচ্ছি। এটা শুধুমাত্র টালিগঞ্জের মধ্যে বা কলাকুশলীদের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এমনটা নয়। ওই নিউ আলিপুর এলাকায় যারা ধরুন এলাকাবাসী, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, কাটমানির অভিযোগ করছেন। এমনকি যিনি প্রতিবাদ করতে গেছিলেন, ভাবতে পারেন, মেরে তার সামনে 4টে দাঁত ভেঙে দিয়েছে। শুনুন কি বলছেন। এই যে ঘরটা দেখছেন আমার, এই ঘরটা বানানোর সময় আমফান ঝড়ে পড়ে যায়। তো আমফান ঝড়ে যখন পড়ে যায়, তখন আমি এই ঘরটা বানানোর জন্য অনেক কষ্ট করে বানাতে চাই। সেই কারণে স্বরূপ বিশ্বাস তার লোকজন পাঠিয়ে এই ঘর আটকে দেয় আমার বানাতে দিয়ে। আমাকে এই ঘর বানাতে দেওয়া হয় না। বিগত 1 বছর ধরে আমার এই ঘর বন্ধ হয়ে পড়ে থাকে। আমি রাস্তায় আমার মা বাবাকে নিয়ে শুই, থাকি, ঝড় জল বৃষ্টি সবকিছুই সহ্য করেছি। আমার ছেলেকে এত মেরেছিল, 3টে দাঁত ফেলে দিয়েছে, 2-3টে দাঁত ফেলে দিয়েছে, দিয়ে রক্তাক্ত ঝরছে। আমার ছেলে ফ্ল্যাটের নিচে রক্ত ভর্তি হয়ে গেছে। এমআর বাঙ্গুরে নিয়ে গেছি, পিজিতে নিয়ে গেছি, সব জায়গা থেকে উনি বারণ করে দিচ্ছে ফোন করে করে, কেউ করবে না। লাস্টে আমরা বাধ্য হয়ে নার্সিংহোমে দিতে বাধ্য হয়েছি। আমার ছেলে সেই রাত্রে যে কি অবস্থা গেছে। তারপরে 1 বছর আমরা ঘরে থাকতে পারিনি, ভাড়া ঘরে গিয়ে থেকেছি। উনি আমার এই ঘরটাকে বন্ধ করে দিয়েছিল। ওটা আমার বিজনেস অফিস ছিল, ওই অফিসটাকে ভাঙা গেল। তো ও ছেলে চাপাটিরাই ভেঙেছিল। ভাঙার পর আমি 7 দিন ঘর ছাড়া ছিলাম। কোনোদিন এইদিকে থাকতাম, কোনোদিন ওইদিকে থাকতাম, কোনোদিন বজবজ দিকে থাকতাম, কোনোদিন বালিগঞ্জ দিকে থাকতাম, আমার বন্ধুর ঘরে। লকডাউনের পর আমাকে ডাকলো, ডেকে সুরজিতে ডেকে মানে অনেক ঠেট দিল, ভদ্রমুখী যেটা ঠেট। স্বরূপ বিশ্বাস সুরজিদেরকে ভদ্রমুখে ঠেট দিল। ঠেট দেওয়ার পর যখন দেখলো সে কোনো কাজ হচ্ছে না, আমাকে বলছে যে শুধরে যা, আমরা যেরকম বলছি সেরকম চল, নাহলে তোকে ভাতেও মারবো পাতেও মারবো, মানে হাতেও মারবো ভাতেও মারবো।
আপনি ভাবুন একবার সলিলদা, মানে অত্যাচারটা কোন জায়গায় গিয়েছিল এবং সেই অত্যাচারের বিরুদ্ধে না অত্যাচারিতরা থানায় কোনো তার নামে অভিযোগ করতে পারবেন। এমনকি আপনি শুনলেন যে কোনো সরকারি হাসপাতাল পর্যন্ত চিকিৎসা করতে অস্বীকার করেছিল। এই একেবারে স্বরূপ বিশ্বাস বা বিশ্বাস ব্রাদার্সের দাপটটা এমন জায়গায় পৌঁছেছিল। না, এরা তো জায়গিরদার ছিল ওখানকার। খালি তুমি টলি স্টুডিও যেটা আছে সেই স্টুডিওতে তো যা করার করেছে, এবং আমার মনে হয় ফুল টার্ম পিসি পেয়ে গেছে, 14 দিনই পিসি নিয়েছে। দেখো, ক্রিমিনাল কনস্পিরেসি, আর্মস দেখানো, ইলিসিট প্রপোজাল, আউটরেজ অফ ফিমেল মডেস্টি, এক্সটর্শন বাই থ্রু সিন্ডিকেট, দিনের পর দিন, একদিন দুদিন না, আন্ডার পয়েন্ট অফ থ্রেট। 1 নম্বর। 2 নম্বর আছে ওই সুরুচি সংঘ, ওটা হচ্ছে ওদের শেল্টার। ওরা ওখান থেকে কোটি কোটি টাকা রোজগার করত। এই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, দেখো যেমন কর্ম তেমনি ফল। যে তুমি যেরকম বীজ বপন করবে ঠিক সেরকমই ফসল তোমাকে কাটতে হবে। আজকে দেখো, আজকে মাথা নিচু করে ওকে যখন ধরে ঢোকাচ্ছে, একটা কথা বলছে না। সাংবাদিকরা কথা বলতে চাইছে, কথা বলছে না। ওর মুখের সামনে কথা বলার ক্ষমতা প্রসেনজিৎ ব্যানার্জি পর্যন্ত ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্যন্ত ছিল না। বড় বড় যারা ফিল্ম স্টার, যাদের আমরা সম্মান করি, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে কারুর কোনো ক্ষমতা ছিল না এর বিরুদ্ধে কথা বলা। ও ছিল বেতাজ বাদশা, ও যেটা বলবে ওর দাদা সেটা বলবে, এবং দিনের পর দিন এই এক্সটর্শন, সিন্ডিকেট, তোলাবাজি, মহিলাদের সঙ্গে ইলিসিট প্রপোজাল, আউটরেজ অফ ফিমেল মডেস্টি, একটা তোমার একটা কন্টামিনাস একটা ক্যারেক্টার। এদের কারোর চরিত্র ঠিক নেই। আমি তোমাকে একটা কথা বলছি, আবার বারবার যত কমপ্লেন আসবে, প্রত্যেকটা কমপ্লেনে সোন অ্যারেস্ট করে এদের ফরওয়ার্ড করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। খালি এই একটা কেস হলো আর ছাড়া পেয়ে গেল, সেটা করলে দেখতে হবে না। পুলিশ অফিসারদের, তদন্তকারী অফিসারদের এনশিওর করতে হবে এদের যেন কাস্টডি ট্রায়াল হয় এবং জাস্টিস টু বি গিভেন টু দ্য অ্যাগ্রিড পারসন। যারা যারা অত্যাচারিত হয়েছে তারা যেন সঠিক বিচার পায়, তবেই কিন্তু আজকে মানুষের, আজকে দেখো মানুষ, আমি বলছি বিষয়টা যদি বিশ্বাস ব্রাদার্স, এখন এই কথাটা খুব উঠছে। আমরা শুনেছিলাম রাইট ব্রাদার্স উড়োজাহাজ তৈরি করার জন্য, এখন সিনেমায় ওয়ার্নার ব্রাদার্স স্বনামে, মানে সম্মানের সঙ্গে যাদের নাম চলচ্চিত্র জগতে উচ্চারিত হয়, আর তার পাশে রাখুন এই বিশ্বাস ব্রাদার্সকে। দেখো রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এক সেকেন্ড, মানে বিশ্বাস
কলকাতা পুরসভার মেয়র পদে আজ ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন। ববি হাকিম তিনি ইস্তফা দিয়েছেন। পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। মেয়রের ইস্তফার পরই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতা পুরসভাতেও কি তাহলে প্রশাসক বসতে চলেছে? এই জল্পনা জোরালো হয়েছে। ইস্তফার কথা ঘোষণা করে কি বলেছেন সাংবাদিক বৈঠক করে ববি হাকিম, শুনবো একবার। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। সজলদা আপনি শুনলেন, আচ্ছা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আপনি শুনলেন সজলদা যে ফিরহাদ হাকিম তিনি বলছেন যখন পুরমন্ত্রী ছিলাম দাপটের সঙ্গে মেয়রের ভূমিকা পালন করেছি, এবং আজকে নিধিরাম সর্দারের মতন মনে হচ্ছে ঢাল নেই তলোয়ার নেই, কাজ করতে পারছেন। অর্থাৎ কাজ করতে পারছেন না, সহযোগিতা পাচ্ছেন না, এটা বুঝিয়ে দিচ্ছেন। সহযোগিতা কি রাজ্য সরকারের থেকে পাচ্ছেন না? রাজ্য সরকারের বয়স তো এখনো 1 মাস হয়নি। আমি পরিষ্কারভাবে জানতে চাই, আমি যে সহযোগিতা পাচ্ছি না, আমি নিধিরাম সর্দার। তো ভাই নিধিরাম সর্দার, আপনাকে তো ঘোষণা করে বলতে হবে যে আপনি কোন কোন ক্ষেত্রে অসহযোগিতার সম্মুখীন হয়েছেন, সরকার কোন কোন ক্ষেত্রে এমন কি দৃষ্টান্ত রেখেছে, এমন কি কাজ করেছে যার জন্য আপনাকে পালাতে হলো। আর যখন আপনি ঢাল তরোয়ালওয়ালা দাপুটে নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তখন আপনি কলকাতার জন্য কি করেছেন? ঢালাও বেআইনি নির্মাণ, যত্রতত্র হকার, যত্রতত্র আপনি বেআইনি পার্কিং, আপনি কি করেছেন? আমি জানতে, বাংলার মানুষ তো এটা জানতে চাইবে যে আপনি যতদিন ক্ষমতায় ছিলেন দাপটের সঙ্গে, আপনাকে মাঝে মাঝে কাঁদতে দেখেছি যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না। তো ভাই এই 8 বছরে, 21 সাল থেকে আজকে এই 5 বছরে আপনি কি কি করেছেন? একটা বলুন যে আমি এইটা করেছি। সুব্রত মুখার্জি ফান্ড সৃষ্টি করেছিলেন পুরসভার, অন্যরা ছিলেন প্রত্যেকে তার জামানায় নির্দিষ্ট কিছু কাজ করেছিলেন। আমি জানতে চাই যে আপনি কি করেছিলেন, একটা উদাহরণ দেখান। আর আজকে বলছেন অব্যাহতি চেয়েছি, আসলে অব্যাহতি চাননি, বলছেন আর ডিম খাবো না, আমি ডিম খাবো না। ওই ডিমের হাত থেকে বাঁচতে আপনি পালালেন। এই মনসুনে আপনি পুরসভাকে ভাসিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু মাথায় রাখুন, আপনি ওই যে আপনাদের টিভিতে দেখায় উনি কাঠি দিয়ে জঞ্জাল খোঁচাচ্ছেন জল পরিষ্কার করার জন্য, ওটা হচ্ছে খিচমেরি ফটো। জঞ্জাল সাফ কর্মচারীরা করে, বাকি কাউন্সিলররা তত্ত্বাবধান করে সেটা চালিয়ে নেবে, ওনাকে লাগবে না। আর চেয়ার ওনার ওজন নিতে পারছিল না, উনি বললেন না চেয়ারটা ছেড়ে দিলাম, চেয়ার আর ওনার ওজন নিতে পারছিল না। ওরা মিনি পাকিস্তান নেতার ওজন আর ওই নেতাজির দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ার আর নিতে পারছিল না। চেয়ারের বুকে একটা বোঝা ছিল, সেই চেয়ারটা আজকে হালকা বোধ করছে। সজল ঘোষ বলছেন যে ডিমের কথা দেখুন, বিভিন্ন দিকে যেভাবে একের পর এক তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছেন, জনরোষ যেভাবে আছড়ে পড়ছে, ডিম ছোড়া হচ্ছে, আমাদের একটা চিন্তার জায়গা যে ডিম বাজারে না মহার্ঘ হয়ে যায়। কিন্তু যেটা সরাসরি অভিযোগ করছেন সজল ঘোষ যে ব্যর্থ মেয়র হিসেবে, চূড়ান্ত ব্যর্থ ফিরহাদ হাকিম, এবং তিনি ইস্তফা দিয়েছেন একেবারে সেই কারণে। কিন্তু ববির যে ইস্তফা,
কলকাতা পুরসভাতে কি এবার তাহলে প্রশাসক বসতে চলেছে? মেয়রের পদত্যাগ কেন পুর বোর্ডকে ভাঙা হবে না, 3 দিনের মধ্যে জবাব চেয়ে পুরসভাকে রাজ্যের তরফে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কি রয়েছে তাতে বিস্তারিত জানতে নিউজ রুমে চলে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, রাজ্যের তরফে পুরসভাকে যে নোটিশ পাঠানো হয়েছে কি রয়েছে তাতে? আমার কানে কিছু একদম কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, কিন্তু আমি আরেকবার দর্শকদের বলবো যে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের তরফে পুরসভাকে, যেখানে বলা হয়েছে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন পুর বোর্ডকে ভেঙে দেওয়া হবে না। রাজশ্রী, দেখো, এটা রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্য সরকারের তরফে এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। কারণ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজকে পদত্যাগের পর একটা উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। কারণ কলকাতা পুরসভার গোটা কলকাতা জুড়ে নাগরিক পরিষেবা দেয় এবং এই পরিষেবা একদিনের জন্য বিঘ্নিত হলে তাহলে কিন্তু একটা মারাত্মক রকমের সমস্যা হতে পারে সাধারণ মানুষের, নগরবাসীর। এবং সেই জায়গা থেকে, এই উদ্বেগের জায়গা থেকেই এই নোটিশ সার্ভ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে 1980 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের নিয়ম রয়েছে 117 ধারায়, যে যদি রাজ্য সরকার মনে করে যে কলকাতা পুরসভা তার সার্ভিস দেওয়ার, পরিষেবা দেওয়ার ক্ষমতা হারিয়েছে, ব্যর্থ হচ্ছে, ইনকম্পিটেন্স তৈরি হয়েছে, তাহলে কিন্তু সেই পুর বোর্ড বা পুরসভাকে ডিসলভ করে দিতে পারে, ভেঙে দিতে পারে রাজ্য সরকার। এবং সেই আইন মোতাবেকই আজকে রাজ্যপালের অনুমতিক্রমে সরকারের তরফে এই নোটিশ গেছে, কারণ দর্শানোর বা রিপ্রেজেন্টেশনের নোটিশ, যে 3 দিন 72 ঘন্টার মধ্যে কলকাতা পুরসভাকে জানাতে হবে যে আজকে এই মেয়রের পদত্যাগের পরে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, যেখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা অক্ষমতা এবং ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে, সেই জায়গা থেকে কেন এই পুর বোর্ডকে ভেঙে দেওয়া হবে না বা পুরসভাকে রিজলভ করে দেওয়া হবে না, সেই জবাব চাওয়া হয়েছে সরকারের তরফে রাজ্যপালের অনুমতিক্রমে দেওয়া নোটিশে। এবং এই জবাবের ওপরেই ভিত্তি করছে যে 3 দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে, অর্থাৎ সরাসরি প্রশাসক বসবে কলকাতা পুরসভার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সামগ্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে, নাকি এই পুর বোর্ড থাকবে। একেবারে রাজশ্রী, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু আমি বলছি এইটা একেবারে নাগরিক পরিষেবা থেকে অত্যন্ত উদ্বেগজনক জায়গায় আমি প্রতীক তার কাছে আসতে চাইবো যে এই সময় তো সব থেকে বেশি দরকার, তার কারণ কেরলে বর্ষা ঢুকে গেছে এবং বর্ষায় সব থেকে বেশি প্রয়োজন হয় গ্রামাঞ্চলে পঞ্চায়েত এবং শহরাঞ্চলে পুরসভার। এইখানে যদি মেয়র পদত্যাগ করেন, সব থেকে বেশি ভোগান্তির মধ্যে আমার আপনার মতন সাধারণ মানুষেরা পড়তে পারেন। দেখুন, মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিম যে কদিন ছিলেন, সাধারণ মানুষ ভোগান্তি যে হয়নি তা তো নয়। আজকে আমি অন্তত একটা বিষয়ে ওনাকে ধন্যবাদ জানাবো যে বিশ্ব পরিবেশ দিবস আজকে উনি কলকাতা পুরসভাকে আবর্জনা মুক্ত করলেন বলে আমি মনে করি যে কলকাতা পুরসভার পরিষেবাটা জলে চলে গেছিল, সেই জল থেকে যাতে ডাঙায় উঠতে পারে এই মরশুমে, এই মনসুন আসছে সেখানে বর্ষার সময়, তার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। এবং আরও একটা জিনিস, এইখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যে উনি বলছেন যে উনি কাজ করতে পারছিলেন না। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে বেআইনি নির্মাণ যে ভাঙা হচ্ছে, তার পেছনে কারা ছিলেন এইটা তো এখন খুঁজে বার করতে হবে। সেটা করতে গেলে ওনার নাম, ওনার সঙ্গে কারা কাজ করেছে সেটা আসবে, তাদের বিরুদ্ধে ওনাকে অ্যাকশন নিতে হবে। সেটা উনি পারবেন না। তো উনি পারবেন না যাদের থেকে টাকা নিয়েছেন, যাদের থেকে টাকা নিয়ে এই পুর বোর্ড, এই পুরসভা বিভিন্ন বেআইনি নির্মাণ, বেআইনি কাজ করেছে এবং যার জন্য ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় জল জমে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ফলে প্রশাসক দরকার এবং ইমিডিয়েট। সজল ঘোষ কিছু বলতে চাইছেন, আমি সজল আপনার কাছে আসবো। আমি দ্রুত তার আগে একবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইছি। আমি এই মানে কনফিউশনের জায়গা থেকে আসতে চাইছি। সরকারের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সমস্ত পুরসভা তাদের মেয়াদ সম্পূর্ণ করবে, তার আগে কোথাও শাসক দল বা সরকার হস্তক্ষেপ করবে না। তারপরেও ঝাঁকে ঝাঁকে জনপ্রতিনিধিরা বৃহত্তর প্রেক্ষাপটে তারা পদত্যাগ করছেন কেন? অনেকগুলো কারণে। প্রথম হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যেটা স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে যা হয়েছে, জনরোষের মতো, এই জলোচ্ছ্বাসের মতো জনরোষের ঢেউ আছড়ে পড়ছে কলকাতা পুরসভাতেও হবে। গতবারের 25শে সেপ্টেম্বর, বোধহয় সেপ্টেম্বর মাসের 25 বা 21 এইরকম সময়ে ইলেকট্রোকিউটেড হয়েছিল 11 জন না 12 জন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এই মেয়র, কিছু করেননি। সুতরাং
আমরা দেখেছি আমাদের সহনাগরিকরা একের পর এক মরেছে এবং মেয়র বসে বসে থেকেছেন। মেয়র কালচারালি কি করেছেন, গোটা ব্যাপারটাকে, যেটার কথা সজল বললেন যে একটা মিনি পাকিস্তানের কথা, বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুরা গান্ধা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেছেন। তো সেই মেয়রকে আমাদের দরকার কোথায়? তিনি যদি থাকেন তাহলে বিভিন্ন জায়গার থেকে জনরোষ আছড়ে পড়বে এবং নিজের গায়ের গন্ধটা সরানোর জন্য তিনি এখন দুর্গন্ধ সরানোর জন্য তিনি পালাবার চেষ্টা করছেন। পালানোর কিছু নেই, এখানে পালাতে গেলে কোনো লাভ নেই। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে ইনি যে জায়গার থেকে পালাচ্ছেন তার সমস্ত ফাইলগুলো চেক করা হোক এবং যতগুলো জায়গাতে উনি ওই বেআইনি বিল্ডিং থেকে আরম্ভ করে বেআইনি জলের কল বসানো সব কিছু বেআইনি হচ্ছে সেগুলো আমি বলছি দুটো দিক থাকে। যেহেতু সজল ঘোষ একাধারে বিধায়ক এবং কাউন্সিলর, ফলে এক হচ্ছে যে পরিষেবার বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, দ্বিতীয়ত এই যে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ মেয়র থাকাকালীন হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, তার তদন্ত তো সমানভাবে প্রত্যাশা করবেন বঙ্গবাসী। সজল দা, আপনি নিশ্চিন্ত থাকুন, সমস্তই অডিট হবে, সমস্তই তদন্ত হবে। আমি একজন এই পুরসভার সদস্য হিসেবে আমি এই পুরসভাতে বসে অভিযোগ করছি, গত কয়েক মাসে, যদি পারেন বিদায়ী মেয়র আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, গত কয়েক মাসে আটকে থাকা বিভিন্ন বেআইনি নির্মাণের ফাইল নির্বাচনের হবার আগে 2 হাত দিয়ে সই করা হয়েছে এবং সেটা 1-2টো নয়। আর আমি আপনাকে বলি, আপনারা নিশ্চিত থাকুন, মেয়র জঞ্জাল সাফ করেন না, মেয়র জঞ্জাল সাফ করে না। তার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো বরঞ্চ হাঁপ ছেড়ে বাঁচলো। পার্টিকুলার কয়েকটা ওয়ার্ডে কাজ করতে গিয়ে তারা সারা কলকাতায় করতে পারতো না। আপনি নিশ্চিন্তে থাকুন, পুরসভার কোনো কাজের কোনো সমস্যা হবে না, জনতার কোনো সমস্যা হবে না। আপদ বিদায় হয়েছে, কলকাতার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কলকাতার যিনি সমস্যা ছিলেন তিনি রিজাইন করেছেন, কলকাতার সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কলকাতার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমি বলছি যে অভিযোগ সজল ঘোষ করছেন, এই যে বর্ষায় এত ভোগান্তির মধ্যে কলকাতা শহরবাসীকে পড়তে হয়, তার কারণ একটা বড় কারণ হচ্ছে ইল্লিগাল কনস্ট্রাকশন। সজল ঘোষ অভিযোগ করছেন যে ভুরি ভুরি এরকম ইল্লিগাল কনস্ট্রাকশনে মেয়র যখন ছিলেন ফিরহাদ হাকিম তখন সই হয়েছে। আমি বলছি অর্ণব দা, শুধু দুর্নীতি দূর করার তো কোনো সদিচ্ছা ছিলই না, দুর্নীতিকে একেবারে, আমি আবার বলছি, জল দিয়ে বাতাস দিয়ে একেবারে কার্যত একটা ছোট্ট গাছকে মহিরুহে পরিণত করার সচেষ্টা করে যাওয়া হয়েছে দিনের পর দিন। আপনি যে অভিযোগটা করলেন তার আজকে ফলটাও দেখতে পাচ্ছি আমরা। আপনার অভিযোগের ফলটাই হচ্ছে আজকে মেয়রের এভাবে পদত্যাগ করে চলে যাওয়া। এবং সলিলদা যে দুটো শব্দ ব্যবহার করলেন, একটা উনি বললেন হচ্ছে জায়গিরদারি, আর একটা উনি বললেন কোটি কোটি টাকা। আসলে সেটাই হয়েছিল, দলটা ডিসম্যান্টেলড হয়ে গিয়েছে এবং ডিসম্যান্টেলড হয়ে গেছে এই জন্য যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে এরকমভাবে জায়গিরদারির মতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা শুধু দুহাতে টাকা পয়সা লুকেছেন এবং সেটা অন্যায় পদ্ধতিতে লুকেছেন। কটার ক্ষেত্রে ব্যবস্থা হয়েছে পাচ্ছেন না, আপনি বলুন কটার ক্ষেত্রে অ্যাকশন হয়েছে? না না, অ্যাকশন হবে কি করে? অ্যাকশন হবে, উনি তো নিজেই পালাচ্ছেন এই জন্য যে উনি তো পারবেন না একে সামলাতে। আজকে তো সামলানো সম্ভব নয়, আজকে এই জিনিসটা উনি যে কাজটা করেছেন। অ্যাকশনটা হয়নি কেন একটু কাইন্ডলি বলবেন? বলতে দিন, অর্ণবদা কি এখন বিক্ষুব্ধ হয়ে গেল? না না, আমি সেটা বলছি অর্ণবদা, আপনাকে এক মিনিট শরীরে একটু করছে এখানে। আপনি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ জেলা থেকেই উনি 9 জনকে আমি নাম করে করে বলে দিয়েছে, আপনার মিডিয়াতে খবর হয়েছে, সেই সময় আমি জেলা সভাপতি ছিলাম। আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদ, তার রেফারেন্সে, এবং এবার তারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তারা বাংলাদেশি না অবাংলাদেশি সেটা নির্বাচন কমিশন বলে আমি এই মিডিয়ার সামনে বলতে চাই না। এবং ববি হাকিম সেদিন বলেছিলেন যে আমার তথ্য সনিকা ভুল, কর্পোরেশনকে ঢাকা কর্পোরেশন বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ একদম তাই, সজল দা বলছেন 14% টেন্ডারে নেন উনি, বিল পেমেন্টে সব জায়গায় মুখ ঢাকা লোক ঘুরতো। সারা কলকাতা কর্পোরেশনের হেড অফিস ঘুরলে আপনি কালও দেখতে পাবেন সর্বত্র মুখ ঢাকা লোকেদের প্রাদুর্ভাব। সজল, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মেয়র চলে গেলেন, বহু মৃত্যুর জন্য দায়ী উনি। তোমার মনে আছে গার্ডেন নিচে 12টা লোক মারা গেল, একটা বেআইনি কনস্ট্রাকশন, কোনো অ্যাকশন না না, উনি মেয়র ছিলেন। আজকে তুমি গুলশান কলোনি, যেটা মার্টিন পাড়া ছিল, ভেরিটাকে বুঝিয়ে, আমাদের স্টুডিওর পাশে ভেরি বুঝিয়ে দিনের পর দিন সেই বিল্ডিং হয়েছে। বিলুর মা, আজকে অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতন,
সেখানে বেআইনি Yes, কনস্ট্রাকশন সব তো উনি হাত দিয়ে সই করেছেন দিনের পর আরে দিন। এরম সবটাই শান্তিনিকেতন। তিলজলা, উনি নিজের যে গুলশান ক্লাব কলোনি, করেছেন, কালীঘাট মডেন্ডি, কালীঘাট ওর বাড়ি আছে গো। ভবানীপুর, সেই ক্লাবটাও সমস্ত বেআইনি। জায়গায় যত বেআইনি সেই বাড়ি ক্লাব হয়েছে বেআইনি। খালি তাই না, দাঁড়া, এবং আচ্ছা, ওনার তোমার এই পেছনে ওয়াটার লগিং, সুনন্দাকে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ আমি মারা বলছি, গেছে। এক মিনিট। ইলেকট্রোকিউশন, এক- বিদ্যুৎ পৃষ্ঠ, দাদা, হ্যাঁ, বিদ্যুৎ আচ্ছা, সলিলদা শেষ করেন। মেয়রের পেছনে হ্যাঁ। যখন পদত্যাগ করছেন, মেয়রের পেছনে সুনন্দা সরকারকে দেখা যাচ্ছে। 4 তারিখে ওনার ছবিটা বার করুন। নিজের পার্টি অফিসে নিজেই গেরুয়া আবির মেখে, নিজেই গেরুয়া পানীয় নিয়ে, বিজেপির পতাকা নিয়ে তৃণমূল অফিসে বসছিল আজকে সে মেয়রের পেছনে। দেখো, আর সজল, মেয়র আমি বলছে বলছি, আমার হাতে এই যে- ঢাল নেই, তরোয়াল দাদা, নেই, আমি কাজ করতে পারবো। কালীঘাটে এরকম লোকজন বাড়ির পেছনে থাকলে পেছনে কি করে কাজ করবে? বয়স্ক ভদ্রলোক, শৈলদা এক মিনিট ধরে নিন। না, বিদ্যুৎ বয়স্ক পৃষ্ঠ- ভদ্রলোকের জমি দখল করছে বামন ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই। কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির পেছনে যে প্লটটা, সেটা দীর্ঘদিন ধরে একজন বয়স্ক মানুষ তার বাড়ি দখল করে আছে। না, এটা না, দুর্ভাগ্য। না, শুনুন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছে, ওয়াটার লগিং এ যারা মারা গেছে, বেআইনি বাড়ির জন্য যারা মারা গেছে, তাদের মৃত্যুর দায় উনি নেবেন না কেন? না, আমি বলছি গার্ডেন রিচের প্রসঙ্গ তুলছেন, তখন কি বলেছিলেন তৎকালীন মেয়র? তিনি বলেছিলেন যে বেআইনি নির্মাণ হচ্ছে সামাজিক ব্যাধি, একটা ইললিগাল প্র্যাকটিস হয়ে চলেছে। দিনের পর দিন পুরসভার সামনে, কাউন্সিলরের চোখের সামনে, প্রশাসনের চোখের সামনে এইভাবে ইললিগাল কনস্ট্রাকশন হয়ে চলেছে, যার জন্য 12টা প্রাণ চলে গেল। তারপরে ফিরাদ হাকিম বলেছিলেন সামাজিক ব্যাধি দূর করতে পারছি না। এ তো পদত্যাগ তখনই করে দেওয়া উচিত ছিল। তারপরেও তিনি কেন পদ আঁকড়ে এতদিন বসেছিলেন? আজকে তো সঙ্গত কারণে প্রশ্নটা উঠবে। দেখুন, তৃণমূলের আমলে দুর্নীতি, অপশাসন, অত্যাচার এমন জায়গাতে পৌঁছেছিল যে দিকে দিকে জনরোষ আছড়ে পড়ছে। গতকাল গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে, এবং অন্যদিকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। আপনারা জানেন যে মেসি কাণ্ডের প্রেক্ষিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।